সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একাদশ শ্রেণীর অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। লেকচার 8 এ তোমাদের ফার্স্ট পার্টের গুণগত রসায়ন অধ্যায়ের একটি টপিক কোয়ান্টাম সংখ্যা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে দু একটি কথা বলিনি। তোমরা সকলেই জানো এখনো করোনার প্রকোপ শেষ হয়নি, বা এখনো অনেকটা আগের মতো রয়েছে। তো সরকারিভাবে যতদিন ঘোষণা না আসে স্বাভাবিক চলাফেরা, ততদিন আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আশা করি তোমরা সেটি করবে, কারণ তুমি নিরাপদ থাকলে তোমার পরিবার নিরাপদ থাকবে, তোমার পরিবার নিরাপদ থাকলে তোমার কমিউনিটি নিরাপদ থাকবে, আমরা সকলে ভালো থাকতে পারবো। আরেকটি বিষয়, যেহেতু তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস কিছুদিন হলো মাত্র শুরু হয়েছে, তোমরা অব- বিশেষ করে সায়েন্সের যারা স্টুডেন্টরা আছো, গুরুদাল কলেজে ভর্তি হয়েছে, ঐতিহ্যবাহী গুরুদাল কলেজে। তোমরা সকলেই অত্যন্ত সৌভাগ্যবান। এখানে আমাদের সকল শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। তোমাদের ক্লাসগুলো এখন অনলাইনে নিচ্ছি, কিছুদিন পরে হয়তো ফেস টু ফেস সরাসরি আমরা নিব। খুবই আন্তরিকতার সহিত, শতভাগ সফলতার সহিত ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এই ক্লাসগুলো যদি ভালোভাবে ফলো করো বা ক্লাসগুলো করো, তাহলে তোমরা অত্যন্ত খুব বেশি উপকৃত হবে এবং তোমাদের ফলাফল আশাব্যঞ্জক হবে। আরেকটি অনুরোধ তোমাদের কাছে রাখছি। তা আমাদের দেশে তোমরা জানো যে মেধার কোনো কমতি নেই। প্রচুর ভালো শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর কৃতিত্বের সহিত অনেক ভালো 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 ফলাফল করছে এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরে কাজ করে থাকে। কিন্তু এই মেধা দিয়ে বা এই ভালো শিক্ষার্থী দিয়ে শুধু এই দেশ এগিয়ে যেতে পারবে না। তার জন্য অবশ্যই আমাদের ভালো মানুষ হতে হবে। তো আমরা ভালো শিক্ষার্থী বা ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি যেন ভালো মানুষ হই, নৈতিকতা যেন আমাদের মধ্যে বজায় থাকে বা নৈতিকতা যেন আমরা অর্জন করতে পারি, সেই চেষ্টাটা আমি সহ তোমরা সকলেই করবে, এই অনুরোধ রেখে আজকের ক্লাস আমি শুরু করছি। প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আতিকুল্লাহ, আতিক স্যার হিসেবে কলেজে এবং কলেজের বাইরে অনেকে জানে। লেকচারার ইন কেমিস্ট্রি, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অফিসার, 31st বিসিএস, গুরুদেল গভর্নমেন্ট কলেজ, কিশোরগঞ্জ। তো তোমরা জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে, যত পদার্থ বস্তু আছে, সবই অণু দিয়ে গঠিত। আর অণুগুলো পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণুর মধ্যে রয়েছে আবার কিছু কণা। তার মধ্যে অন্যতম একটি স্থায়ী কণা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, গতি, প্রকৃতি কেমন হবে তার উপর নির্ভর করবে ওই পদার্থ বা ওই বস্তুর বৈশিষ্ট্য বা ধর্ম। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, গতি, প্রকৃতি, তার বিন্যাস, এসব বিষয় ব্যাখ্যা করার জন্য আমরা আজকে যে টপিকটি নিয়ে আসছি সেটি হচ্ছে, তোমরা স্লাইডটি ফলো করো। দেখো, দেখতে পাচ্ছ? হুম, কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা কি বা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বা কি, কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি করা হয়, আর কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। প্রথমে আসি আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞায়নে। দেখো, স্লাইডটি সবাই ফলো করো। সুন্দরভাবে সংজ্ঞাটি লেখা আছে স্লাইডে। অর্থাৎ পরমাণুতে কোন একটি ইলেকট্রনের অবস্থান, আর ইলেকট্রন যে শক্তি স্তরে অবস্থান করে তার আকার বৃত্তাকার নাকি উপবৃত্তাকার,
আর এই শক্তি স্তরগুলোর ত্রিমাত্রিক বিন্যাস বা দিক বিন্যাস এবং ইলেকট্রনগুলো নিজ অক্ষের চতুর্দিকে ঘুরে যে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে, সেই ঘূর্ণনটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, এসব বিষয়গুলো প্রকাশ করার জন্য কিছু সংখ্যার অবতারণা করা হয়েছে। আর এই সংখ্যাগুলোকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। দেখো বোর্ডটা আবার একটু খেয়াল করো, স্লাইডটা সুন্দর করে সংখ্যাটা লেখা আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। যেটা এখানে লেখা আছে যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করব, বা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমরা কেন জানবো। পরমাণুর বর্ণালীতে সৃষ্ট যে সূক্ষ্ম রেখার উৎপত্তি হয়, ঠিক আছে, তা আমরা ব্যাখ্যা করতে পারি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দেখো, কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা পরমাণুর বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারি। রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভক্ত হয় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। রেখা বর্ণালীর সূক্ষ্ম যে রেখাগুলো থাকে সেগুলো বিভক্ত হয় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। কেন হয় তার কারণ আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ম্যাগনেটিক ধর্ম আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা জানি যে পরমাণুর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তখন ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে পরমাণুর ধর্মটা বা পরমাণুর বৈশিষ্ট্য কিরকম হয়, সেই কারণগুলো আমরা খুব সহজেই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। পরবর্তী স্লাইডটি খেয়াল করো। আশা করি দেখতে পাচ্ছ সবাই। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে আমরা পরমাণুতে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান প্রকাশের জন্য কোয়ান্টাম সংখ্যাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো, চারটি ভাগ স্লাইডে লেখা আছে, ভালো করে খেয়াল করো। প্রয়োজনে তোমরা এটা রেকর্ড করে নিতে পারো, রাখতে পারো, পরবর্তীতে দেখতে পারবে, তোমাদের জন্য সহায়ক হবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখো আছে এই চারটি কোয়ান্টাম সংখ্যা আমরা এখন পর্যায়ক্রমে ব্যাখ্যা করব। এই স্লাইডে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো, একটু ভালো করে পড়ো স্লাইডের লেখাগুলো, তারপর আমি ব্যাখ্যা করছি। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিছু শক্তি স্তরের মধ্যে অবস্থান করে, আমরা জানি, তোমরা আগেও জেনে আসছো বিষয়টা, যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু শক্তি স্তরের মধ্যে ঘুরতে থাকে। তো এই শক্তি স্তরগুলোর আবার কিছু উপস্তর রয়েছে। এই প্রধান এই শক্তি স্তরগুলোর, অর্থাৎ এই প্রধান যে শক্তি স্তর, যে স্তরের মধ্যে ইলেকট্রন অবস্থান করে, সেই প্রধান শক্তি স্তরকে যে সংখ্যার সাহায্যে আমরা প্রকাশ করে থাকি তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ পরমাণুতে অরবিট বা প্রধান শক্তি স্তরের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ওয়ান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম।
প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা আরেকটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে শক্তি স্তরের আকার কিরকম হবে। শক্তি স্তরের আকার কিরকম হবে, নির্দেশক সংখ্যাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলতে পারি। দেখো স্লাইড গুলোতে, স্লাইডটিতে সুন্দরভাবে তার প্রধান কোয়ান্টাম সংখ্যার বিষয়ে লেখা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়। প্রতিটি কক্ষপথের শক্তি স্তরও নির্দেশ করে, এই কারণে কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম স্তরও বলা হয়ে থাকে। প্রধান শক্তি স্তরকে কে, এল, এম, এন, ও, পি এগুলো দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কে স্তরে বা শেলে এন এর মান ইকুয়াল টু 1, এল স্তর বা শেলে এন এর মান ইকুয়াল টু 2, এম স্তর বা শেলে এন এর মান 3, এন স্তর বা শেলে এন এর মান 4, ও স্তর বা শেলে এন এর মান 5, পি স্তর বা শেলে এন এর মান 6, এভাবে প্রকাশিত হয়ে থাকে। আর প্রতিটি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ওকে, ধরো দ্বিতীয় শক্তি স্তরের কথা যদি আমরা বলি, তাহলে এন এর মান 2। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান 2 হলে 2n² এর মান দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। আরেকটি বিষয়, এন এর মান যদি 4-এর বেশি হয়, তবুও 32টির বেশি ইলেকট্রন কোন স্তরে থাকতে পারবে না। আর কোন একটি স্তর পূর্ণ হওয়ার পূর্বই যদি তার পরবর্তী স্তরে ইলেকট্রন প্রবেশ করে, সেক্ষেত্রে ওই স্তরে সর্বোচ্চ 2টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। আর পরবর্তী স্তরে, যেটি পূর্ণ হওয়ার আগেই পরবর্তী স্তরে ইলেকট্রন প্রবেশ করে গিয়েছিল, সেই স্তরে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত, উপকক্ষের সংখ্যাও ঠিক তত হবে। আশা করি তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি এবং এটা দিয়ে কি করা হয়, স্লাইডটিতে সুন্দর করে লেখা আছে। তোমরা কিছুটা সময় নিয়ে স্লাইডটা মনোযোগ দিয়ে পড়ো, তারপর আমি ব্যাখ্যা করছি। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বুঝতে পেরেছিলাম যে ইলেকট্রন প্রধান শক্তি স্তরে অবস্থান করে। এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে বা থাকতে পারে, সেই বিষয়টি প্রকাশের জন্য যে সংখ্যা অবতারণা করা হয়েছে তাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। অর্থাৎ এটি দ্বারা উপস্তরের আকৃতি আমরা বুঝতে পারি। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে স্তরের আকার বুঝতে পারি, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা উপস্তরের আকৃতি আমরা বুঝতে পারি। একে এল দিয়ে প্রকাশ করা হয়। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। অর্থাৎ এল এর মান 0, 1, 2, 3 এরকম যদি হয়, তাহলে এল এর মান 0 হইলে তা এস অরবিটালকে নির্দেশ করবে। এল এর মান 1 হলে পি অরবিটালকে নির্দেশ করবে। এল এর মান 2 হলে ডি অরবিটালকে নির্দেশ করবে। এল এর মান 3 হলে এফ অরবিটালকে নির্দেশ করবে। অর্থাৎ এল এর মান 0, 1, 2, 3 হলে অরবিটাল গুলো হবে যথাক্রমে এস, পি, ডি এবং এফ। এস অরবিটাল, এস এস বলতে আমরা বুঝি শার্প, পি দিয়ে বুঝি প্রিন্সিপাল, ডি দিয়ে ডিফিউজ, এফ দিয়ে ফান্ডামেন্টাল। দেখো একটু স্লাইডটি ভালো করে খেয়াল করো, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। তোমরা একটু খেয়াল করো, দেখো এস উপস্তরটি একটি অরবিটাল নিয়ে গঠিত।
অর্থাৎ এস অরবিটালে, এস উপস্তরটিতে শুধু একটি অরবিটালই থাকে, পি উপস্তরটিতে তিনটি অরবিটাল থাকে, অর্থাৎ পি এক্স, পি ওয়াই এবং পি জেড। ডি উপস্তরটি পাঁচটি অরবিটাল নিয়ে গঠিত এবং এফ উপস্তরটি সাতটি অরবিটাল নিয়ে গঠিত। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে। যে কোনো প্রধান স্তরের অন্তর্গত একই ধরনের উপকক্ষের মধ্যে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট এবং তার মান হচ্ছে 2 টয়েস এল প্লাস 1। খেয়াল করো slide-টা। আর একটি উপস্তরে কয়টি অরবিটাল আছে, অর্থাৎ এস অরবিটাল কয়টি, পি অরবিটাল কয়টি, ডি অরবিটাল কয়টি, এফ অরবিটাল কয়টি, তার সংখ্যা হচ্ছে 2l+1। অর্থাৎ ধরো পি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 1, তাহলে 2 একে 2 আর একে 3, অর্থাৎ এল এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 3। তাহলে পি অরবিটাল হচ্ছে 3টি। একইভাবে ডি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 আর একে 5, অর্থাৎ ডি অরবিটাল হচ্ছে 5টি। এভাবে আমরা এই সমীকরণটি দিয়ে 2l+1, এখানে এল এর মান বসিয়ে আমরা উপস্তরের অরবিটালের সংখ্যা আমরা বুঝতে পারি। পরবর্তী স্লাইডটিতে আমরা চলে যাই। দেখো স্লাইডটিতে সবাই খেয়াল করো। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি পরমাণুর কেন্দ্রে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ কেন্দ্রে আছে নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র, আর বাইরে আছে ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রন বা ঋণাত্মক চার্জযুক্ত কণা। এই ধনাত্মক কেন্দ্রের ধনাত্মক চার্জ এবং বাইরের ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ এর প্রভাবে ঠিক কেন্দ্রে বিদ্যুৎ ক্ষেত্রের উৎপন্ন হয় বা আহ, এবং এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের অবতারণা ঘটে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অবতারণা ঘটে। অর্থাৎ চুম্ব- বিদ্যুৎ বা তড়িৎ ক্ষেত্র ধনাত্মক চার্জ বহনকারী নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনকে আবদ্ধ করতে পরমাণুর অভ্যন্তরে উৎপন্ন হয়ে থাকে। আর আর উপস্তরগুলো উত্তেজিত অবস্থায় চুম্বক ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্মতর রেখায় বিভক্ত হয়। অর্থাৎ উপস্তরগুলো উত্তেজিত অবস্থায় যখন থাকে এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এটি 1896 সালে বিজ্ঞানী জিমেন লক্ষ্য করেন। এই সূক্ষ্মতর রেখাগুলোকে বলা হয় অরবিটাল। অর্থাৎ অরবিটালের সঙ্গে আমরা পড়েছি যে ইলেকট্রনগুলো পরমাণুর উপস্তরের সর্বোচ্চ যে এলাকা জুড়ে অবস্থান করতে পারে, অর্থাৎ যে এলাকার মধ্যে থাকার সম্ভাবনা বেশি বা ঘনত্ব বেশি হবে ইলেকট্রনের, সেই সর্বাধিক এলাকাকে আমরা অরবিটাল বলছি বা বলে থাকি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান এল এর উপর নির্ভরশীল, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এই এল এর মান +-L, অর্থাৎ -L থেকে +L পর্যন্ত হতে পারে। আবার প্রতিটি এল এর জন্য এম এর সম্ভাব্য মান 2l+1। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর সম্ভাব্য মান হবে 1। এল এর মান যদি 1 হয়, এল এর সম্ভাব্য মান হবে কত হয়? 2 একে 2 আর একে 3। এল এর মান যদি 2 হয়, এম এর সম্ভাব্য মান হবে 3 × 6 আর একে 7। ওকে। অর্থাৎ এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে এর সাহায্যে আমরা একটি স্তরে
সর্বোচ্চ কতগুলো অরবিটাল আছে সেই সংখ্যাটা আমরা বের করতে পারি, প্রমাণ করতে পারি। এবং সেই সর্বোচ্চ অরবিটাল সংখ্যা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ কয়েকটি ইলেকট্রন ওই শেলে বা স্তরে থাকতে পারে সেই সংখ্যাটিও আমরা বের করতে পারবো। কারণ আমরা জানি প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। কাজেই আমরা যদি কোনো একটি স্তরে যেয়ে দেখি যে 7টি ইলেকট্রন আছে, 7টি অরবিটাল আছে, তাহলে আমরা 7 × 14টি ইলেকট্রন ওই স্তরে আছে আমরা বুঝতে পারবো। যদি যে দেখি যে এই 8টি অরবিটাল আছে, তাহলে আমরা 16টি ইলেকট্রন আছে সেটি আমরা বুঝতে পারবো। অর্থাৎ যতগুলো অরবিটাল আমরা একটি স্তরে আছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বুঝতে পারবো, ঠিক তার দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন ওই স্তরে অবস্থান করবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে তোমরা খেয়াল করো স্লাইডটি ভালো করে। এটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। বিজ্ঞানী গোল্ড স্মিথ ও বিজ্ঞানী ক্ষার ধাতুর সূক্ষ্ম রেখা বর্ণালীকে ব্যাখ্যা করার জন্য আরেকটি কোয়ান্টাম সংখ্যার অবতারণা করেন, যার নাম দেন স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ইলেকট্রনটি যখন ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন ইলেকট্রনটি আবার নিজ অক্ষের চতুর্দিকেও ঘুরছে। অর্থাৎ নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে ঘুরতে সে নিউক্লিয়াসকে আবর্তন করছে। তখন ইলেকট্রনটি নিজ অক্ষের কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এই নিউক্লিয়াসকে আবর্তন করছে, সেই বিষয়টি বোঝার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা পেয়েছি সেটাকে বলছি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে এস দিয়ে প্রকাশ করা হয়। এর মান +12 এবং -12 হতে পারে। প্লাস দিয়ে ঘড়ির কাঁটা যদি প্লাস হয় স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে বুঝতে হবে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে। আর যদি মাইনাস হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে ইলেকট্রনটি নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে। অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে একটি ইলেকট্রন এর শক্তি স্তর সম্পূর্ণরূপে বর্ণনা করা যায়। অর্থাৎ আমরা এ পর্যন্ত 4টি কোয়ান্টাম সংখ্যা আলোচনা করলাম। এই কোয়ান্টাম সংখ্যা আলোচনা করতে যে তার মধ্যে দুটি বিষয় ইনডিরেক্টলি আমরা বলে ফেলেছি, সেটি হচ্ছে অরবিট এবং অরবিটাল। দেখো, যে প্রধান যে শক্তি স্তর সেটাকে আমরা বলছি অরবিট। আর সর্বোচ্চ উপস্তরের যে জায়গা, সর্বোচ্চ যে এলাকা জুড়ে ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, সেই এলাকাকে আমরা বলছি অরবিটাল। সবাইকে ধন্যবাদ লেখা আছে স্লাইডে, তারপরে মনে হয় আরো 1-2টি স্লাইড রয়ে গেছে, আমরা দেখি আছে কিনা আরো। দেখো, এখানে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি। এখানে দেখো এস অরবিটালটি দেখানো হয়েছে এখানে। এই যে এটা এই যে গোলাকার, অর্থাৎ এস অরবিটাল এরকম গোলাকার থাকে। ওকে, এই যে ভিতরের এটা হলো 1s অরবিটাল, তারপরে এস অরবিটাল হচ্ছে এটা 2s অরবিটাল, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে 3s অরবিটাল। আর এগুলো হচ্ছে পি অরবিটাল। খেয়াল করো, এটা 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 এগুলো হচ্ছে পি অরবিটাল, এগুলো হচ্ছে ডাম্বেল আকৃতি দেখতে পাচ্ছ, এইভাবে ডাম্বেল আকারে আছে। পরবর্তী স্লাইডে আছে, স্লাইডটি আমরা একটু ফলো করি। দেখো এখানে
1s অরবিটাল, 2s অরবিটাল, 3s অরবিটাল। 1s অরবিটাল থেকে 2s অরবিটাল বড়, 2s অরবিটাল থেকে 3s অরবিটাল আরেকটু বড়। এখানে দেখো, স্লাইডটা একটু ভালো করে খেয়াল করো। এই দেখো, এস অরবিটালটি এরকম গোলাকার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে এই গোলাকার এস অরবিটালটি এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে পি এক্স, পি ওয়াই এবং পি জেড অর্থাৎ তিনটি পি অরবিটাল হতে পারে। এগুলো ডাম্বেল আকৃতির। ওকে। আর এখানে দেখো ডি অরবিটাল কয়টা আছে? এখানে পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচটা। এই ডি অরবিটাল পাঁচটা। এগুলো ডাম্বেল আকৃতির, তবে একই অক্ষ বরাবর ডাবল ডাবল ডাম্বেল আকারে আছে। দেখো, ডাবল ডাম্বেল আকারে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই জেড অক্ষ সাপেক্ষে বা জেড এক্স এর সাপেক্ষে ডাবল ডাম্বেল আকারে আছে এরকম পাঁচটি ডি অরবিটাল। তারপর এফ অরবিটাল দেখো সর্বশেষে আছে। এফ অরবিটাল আছে যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি টেট্রা ডাম্বেল আকারে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই অরবিটাল গুলো থাকে। দেখো, এফ অরবিটাল এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ওকে। এই সাতটি অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারবে। পাঁচটি ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারবে। তিনটি পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। Okay? তোমরা স্লাইডের সর্বশেষে দেখতে পাচ্ছ। সবাইকে ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ক্লাসটি তোমরা উপভোগ করার জন্য, দেখার জন্য। এই ক্লাসের আলোকে তোমরা বইয়ে দেখবে যে আরো বিস্তারিত লেখা আছে কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে। আর একটু মনোযোগ দিয়ে আর একটু ডিটেল পড়ার চেষ্টা করবে, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো। আরেকটি বিষয় বলেনি, একটু বড় হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস, আসলে বেশি বড় করলে অসুবিধা। এটা হচ্ছে এই ইলেকট্রন যে পর্যায়ক্রমে প্রবেশ করবে অরবিটাল গুলোতে, এই কোন অরবিটালে আগে প্রবেশ করবে, কোন অরবিটালে পরে প্রবেশ করবে, সেই বিষয়টাও কিন্তু আমরা এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বুঝতে পারি। ঠিক আছে? কারণ এন প্লাস এল অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল যে অরবিটালে কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপর সেটি পূর্ণ হয়ে গেলে ইলেকট্রন পরবর্তীতে বা পরের উপস্তরে বা পরবর্তী অরবিটালে প্রবেশ করবে। ওকে। আর যদি দেখা যায় এন প্লাস এল এর মান দুটি অরবিটালের সমান হয়ে গেছে, তাহলে ইলেকট্রন দুটি অরবিটালের যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে সেটি পূর্ণ হয়ে গেলে পরবর্তী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সচেতন থাকবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। আর আমার জন্য একটু দোয়া করবে। আমি একটু অসুস্থ, ডাক্তার বলেছে আমার হয়তো বা একটা অপারেশন লাগতে পারে। তো কিছু হোমিওপ্যাথি চিকিৎসা করছি, যদি ভালো হয় তাহলে তো বেঁচে গেলাম, আর